materials. After that we will get raw materials used. So how many raw materials we have been used, raw materials used কত সেটা পেয়ে গেলাম। তাহলে আমার এইটা হচ্ছে মেইন part. We have to find out how many materials we have used for the product. এবার raw materials used, direct labor কিছু করার নেই, direct laborটা সরাসরি বসে যাবে। ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে আছে অনেক কিছু থাকতে পারে, সব ইনডিরেক্ট জিনিসগুলো এখানে থাকবে। ফার্স্ট অফ অল indirect materials, indirect labor, property tax, rent, factory, সব factory related গুলো আসবে। Insurance, factory, supplies, factory, maintenance, factory, কি থাকতে পারে, depreciation, equipment, machineries, factory। তাহলে আমরা পাবো টোটাল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। এই তিনটা জিনিস যোগ করলে আমরা পাবো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং ওয়ার্ড লিখতে পারি। তাহলে এখানে র মেটেরিয়ালস ইউজ যেটা পাবো সেটার সাথে লেবারের সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা যোগ করলে আমরা পাবো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এবার এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে প্রোডাকশনের কস্ট, অর্থাৎ তৈরি করতে কত দরকার হয় সেটা। এর সাথে এবার যোগ হবে বিগিনিং ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ কতটুক আগের কাজ ছিল, বিগিনিং ওয়ার্কিং প্রসেস। তাহলে আমরা এটা করার পর পাবো টোটাল ওয়ার্কিং প্রসেস, কত টাকার কাজ করলাম। টোটাল ওয়ার্কিং প্রসেস থেকে বাদ যাবে এন্ডিং ওয়ার্কিং প্রসেস। তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে এত টাকার প্রোডাক্ট আমি তৈরি করলাম, এটাই আমার বের করতে হবে।
তাহলে এই ছকটা হচ্ছে আমাদের ফার্স্ট ছক। এই ছকের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? একদম এভাবেই ছকটা থাকবে। আচ্ছা, তাহলে একটা চলে গেল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। একই বিজনেস, অর্থাৎ প্রোডাকশন তৈরি হয়ে গেছে, এখন আমি সেল করব, ঠিক আছে? সেল করতে হলে একইভাবে ঘর লাগবে। সেখানে স্কেজুয়াল অফ কস্ট গুডস সোল্ড হবে, এখানে হবে schedule of cost of goods sold, কত টাকা প্রোডাক্ট সেল করলাম সেটা বের করতে হবে। এগুলো আর থাকবে না, এগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, পার্টিকুলার ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে ফিনিশড গুডস, বিগিনিং, আগের কোনো ফিনিশড গুডস ছিল কিনা। If we have beginning finished goods, we have to write beginning finished goods, ঠিক আছে? তারপর we have to add cost of goods manufactured that we have already calculated here. So we have to add cost of goods manufactured. Then we will get cost of goods sold, cost of goods available for sale. আমি কত টাকার প্রোডাক্ট সেল করতে পারবো, cost of goods available for sale. So we have to deduct if any ending finished goods over there. Deduct ending finished goods. Then we will get cost of goods manufactured, cost of goods sold. Sorry. Yes, sir. এটা এতটুকু পর্যন্ত। Beginning finished goods, add cost of goods manufactured, তাহলে আমরা পাবো cost of goods available for sale minus ending finished goods, তাহলে we will get cost of goods sold। এটা এতটুকু পর্যন্তই আমাদের cost of goods schedule। এটা ফার্স্ট ওয়ান, এটা সেকেন্ড ওয়ান, এরকম আরেকটা আছে থার্ড ওয়ান।
এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এটা স্টেট ফরওয়ার্ড। ফার্স্টে লাগবে আমার সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ সেলস রেভিনিউ থেকে ফার্স্টে বাদ যাবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রস প্রফিট ও গ্রস মার্জিন। গ্রস প্রফিটের পর এখান থেকে বাদ দিতে হবে প্রফিট থেকে বাদ যাবে ফার্স্টে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ফার্স্টে সেলিং এক্সপেন্স দিতে পারি। সেলিং এক্সপেন্সের মধ্যে মোস্ট অফ দ্য টাইম যেটা থাকে সেটা হচ্ছে সেলস পারসনস স্যালারি, সেলস পারসনস কমিশন, ফ্রেইট আউট, ডেলিভারি এক্সপেন্স। এটা সেলিংও দেওয়া যায়, এটা অ্যাডমিনিস্ট্রেশনও দেওয়া যায়। তারপর অ্যাডভার্টাইজমেন্ট, এই এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পর আমরা পাবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে এখানে মোটামুটি হচ্ছে অফিস রিলেটেড এক্সপেন্সেস গুলো, যেমন রেন্ট, অফিস, ডেপ্রিসিয়েশন, অফিস, ইন্টারেস্ট এক্সপেন্স অর্থাৎ ব্যাংকের যে ইন্টারেস্ট এক্সপেন্স, তারপরে সাপ্লাইজ অফিস, ইউটিলিটিস। তাহলে এই ধরনের আরো অনেক কিছু এক্সপেন্স আছে, এগুলো বাদ দিলে আমরা পাবো হচ্ছে নেট প্রফিট। আগেরটা ছিল গ্রস প্রফিট, এটা হচ্ছে নেট প্রফিট।
ঠিক আছে, তাহলে আমাদের তিনটা ছক হয়ে গেল। একটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড শিডিউল স্কেজুল, তারপর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, লাস্ট ওয়ান ইজ ইনকাম স্টেটমেন্ট। এই ছকে কোনো চেঞ্জ হবে না, এই ছক অনুযায়ী আমাদের করতে হবে। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার একটা ম্যাথে কি তিনটা জিনিসই লাগবে? এটা প্রশ্নের উপর নির্ভর করবে, বাট হ্যাঁ, এটা তিনোটাই আসার চান্স বেশি। ঠিক আছে, এটা একটার সাথে একটা রিলেটেড। যেমন আমার কস্ট অফ গুডস নেট প্রফিট বের করতে হলে তিনোটাই বের করতে হবে, তিনোটাই আসবে। আচ্ছা, আমরা একটা ম্যাথে চলে যাই এবার। আমরা যদি আমি যে স্লাইডটা দিয়েছিলাম সেই স্লাইডের প্রথমে একটা ইজি, এটা করে দেয়া আছে। এটা দেখেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার শুরু করতে দিয়েছে। তো এরকম আসতে পারে। এটা হচ্ছে কি করতে দিচ্ছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কম্পেয়ার কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, আমরা এই অঙ্কটা করি। জুম করে করি। আচ্ছা, এখানে দেখেন প্লেয়ার সেল কর্পোরেশন লাস্ট ইয়ারের কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর বলছে কি ম্যানেজমেন্ট ওয়ান্টস দিস ডেটা বিকম অর্গানাইজড ইন বেটার ফরম্যাট সো দ্যাট রিকোয়ার্ড হচ্ছে প্রিপারেশন স্কেজুয়াল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, মানে ফার্স্ট এরটা। সেকেন্ড ওয়ান হচ্ছে কম্পিউট দ্য কস্ট অফ গুডস সোল্ড, মানে সেকেন্ডটা। প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, মানে থার্ডটা। তাহলে আমাদেরকে তিনটাই করতে বলছে। মানে তিনটে আগে, যেহেতু আমি একবার লিখে ফেলছি, এটা লিখবো না। পুরোটা কপি করে আমি ম্যাথের জন্য নিয়ে নিই। ঠিক আছে, প্রথমে বিজনেসের নামটা নেই, প্লেয়ার সেল কর্পোরেশন। এটা তো ঠিক থাকবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আচ্ছা, এখানের মধ্যে ফার্স্ট আমার লাগবে ডিরেক্ট ম্যাটেরিয়ালস কতটা ইউজ করছি। এর জন্য আমার ফার্স্ট লাগবে বিগিনিং র ম্যাটেরিয়ালস। দেখি বিগিনিং র ম্যাটেরিয়ালস আছে কিনা। বিগিনিং র ম্যাটেরিয়ালস কোথায়, আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাইতেছে। হ্যাঁ, বিগিনিং র ম্যাটেরিয়ালস হচ্ছে আহ, এই র ম্যাটেরিয়ালস। ঠিক আছে, র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি জানুয়ারি 1। যেহেতু জানুয়ারি 1 ডিসেম্বর 31, ঠিক আছে, তাহলে জানুয়ারি 1 হচ্ছে আগে শুরু, ডিসেম্বর 31 হচ্ছে পরে। আগেরটা হবে বিগিনিং, পরেরটা হবে এন্ডিং। তাহলে বিগিনিং র মেটেরিয়ালস হচ্ছে 90,000, 90,000। তাহলে আমরা লিখে রাখলি 90,000।
90,000। এর সাথে যোগ হবে র মেটেরিয়ালস পারচেস, তাহলে পারচেস করলাম কত দেখি। এই যে পারচেস অফ র মেটেরিয়ালস, হ্যাঁ, পারচেস অফ র মেটেরিয়ালস হচ্ছে 7,50,000। এটা লিখে ফেলি 7,50,000। তাহলে টোটাল দাঁড়াবে হচ্ছে 1,84,000। আচ্ছা, এর থেকে বাদ যাবে এন্ডিং র মেটেরিয়ালস। তাহলে এন্ডিং র মেটেরিয়ালস কোথায়? এটা ডিসেম্বর 31st, এটা হচ্ছে এন্ডিং। তাহলে এন্ডিং হচ্ছে 60,000। এন্ডিং বাদ দিলাম 60,000। এন্ডিং যদি বাদ দিই তাহলে পাবো র মেটেরিয়ালস কতটুকু ইউজ করলাম। 8,40,000 থেকে যদি 60,000 বাদ দিই, তাহলে 7,80,000 হচ্ছে আমার র মেটেরিয়ালস ইউজড। ইউজ করলাম র মেটেরিয়ালস 7,80,000। আচ্ছা, এটা এখানে লিখবো না, এটা এখানে লিখবো, কারণ আমার তিনটা জিনিস লাগবে। ফার্স্টে র মেটেরিয়ালস ইউজ বের করলাম, এই যে তিনটা লাগবে সেই তিনটা আমরা ডান সাইডে লিখবো, আর বাকি কাজগুলো আমরা ভেতরে করবো এই অ্যামাউন্টের কারণ। এবার আসেন ডিরেক্ট লেবার। লেবার কত দেওয়া আছে দেখি। ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 1,50,000। 1,50,000 বসিয়ে দিই। 1,50,000। এবার আসছে ওভারহেড। ওভারহেডে আসবে অনলি রিলেটেড টু ফ্যাক্টরি। হ্যাঁ, আচ্ছা, এগুলো মনে হয় একই মিলবে না, তো আচ্ছা দেখি। ফার্স্টে আছে সেলিং এক্সপেন্স, এখানে আসবে না, ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেস গুলো আসবে। তো ফার্স্ট আসবে ইউটিলিটিস ফ্যাক্টরি, এগুলো আমরা একটু মুছে ফেলি, আপাতত দরকার নেই। ফার্স্ট আসবে ইউটিলিটিস ফ্যাক্টরি। ফ্যাক্টরি ফ্যাক্টরি হচ্ছে 36,000, 56,000। নেক্সট depreciation factory 1,62,000। Factory 1,62,000। Insurance factory 40,000। Insurance factory 40,000। Supplies factory 15,000। Indirect labor ও আসবে, indirect labor, indirect labor 3 lakhs। Indirect labor 3 lakhs। Maintenance factory 87,000। Maintenance factory 87,000। আর কিছু নাই, ফ্যাক্টরি রিলেটেড আর কোনো এক্সপেন্সেস নাই। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার হ্যাঁ, যদি ফ্যাক্টরি সাইড দেওয়া লেখা না থাকে তখন কি এগুলা এভাবে লিখে নিতে হবে, ফ্যাক্টরি, মেইনটেন্স ফ্যাক্টরি বা ইনডাইরেক্ট লেবার, ইউটিলিটিস ফ্যাক্টরি এগুলা? ফেব্রুয়ারি বলতে? মানে স্যার কোশ্চেনে যদি ফ্যাক্টরি লেখা না থাকে, ধরেন শুধু ইউটিলিটিস লেখা থাকলো, ডেপ্রিসিয়েশন লেখা থাকলো। ও আচ্ছা, সাধারণত ফ্যাক্টরি লেখা থাকবে, কারণ এখানে
ফ্যাক্টরিও বের করতে হবে, ইয়েও করতে হবে, অফিসে বের করতে হবে। হ্যাঁ, সাধারণত কোয়েশ্চেনে ফ্যাক্টরি লেখা থাকবে। আর যদি লেখা না থাকে আলটিমেটলি, তাহলে এটা ফ্যাক্টরিতেই দিতে হবে আর কি। ঠিক আছে? আর না থাকলে প্রশ্নের ভুল হবে আর কি। এটা এটা তুমি যেখানে দাও ওখানে ভুল ধরা যাবে না আর কি। যদি ওভাবে কি বলে প্রশ্ন দেওয়া না থাকে, তখন একটু তুমি চাইলে ফ্যাক্টরিজও দিতে পারবা, তুমি আবার এটা অ্যাডমিনিস্ট্রেটিভও দিতে পারবা। সাধারণত মানে এটা বলে দেওয়া থাকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এখানে কাজ শেষ। ওভারহেড, তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আসলো দেখি। টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসলো, আচ্ছা এখানে লিখবো 6,75,000। আচ্ছা, তাহলে আমরা র মেটেরিয়ালস ইউজ পেলাম, অর্থাৎ কত টাকার মেটেরিয়ালস ইউজ করলাম সেটা পেলাম। তারপর পেলাম ডিরেক্ট লেবার, তারপর ওভারহেড, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কতটুকু ইউজ করলাম সেটা পেলাম। তাহলে এই তিনটা যোগ করলে আমি পাবো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে 1,60,500 হচ্ছে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে ওয়ার্কিং প্রসেস যোগ হবে, বিগিনিং ওয়ার্কিং প্রসেস। বিগিনিং ওয়ার্কিং প্রসেস এখানে লেখাই আছে, দেয়াই আছে 1,80,000। 1,80,000 হচ্ছে বিগিনিং ওয়ার্কিং প্রসেস। তাহলে এটা যোগ করার ফলে আমরা পাবো টোটাল ওয়ার্কিং প্রসেস। মানে এটার থেকে বাদ যাবে এন্ডিং ওয়ার্কিং প্রসেস। এন্ডিং ওয়ার্কিং প্রসেস দেয়া আছে December 31st, পরের ডেটটা হবে এন্ডিং, আগের ডেটটা হবে বিগিনিং। পরের ডেটটা হচ্ছে 1,00,000, 1,00,000 বাদ দিব, তাহলে পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, বাদ দিতে হবে। মাইনাস 1,68,000, 16,85,000, এটা হচ্ছে আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। ঠিক আছে, বোঝা গেছে এটা? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, ম্যাটেরিয়ালস থেকে আমরা ডিরেক্ট লেবার, ওভারহেড এই তিনটা যোগ করে বিগিনিং ওয়ার্কিং প্রসেস আর এন্ডিং ওয়ার্কিং প্রসেস বাদ দিলাম। বেসিক্যালি এখানে দেখেন এটা হচ্ছে ইয়ে কি বলে, সবকিছু কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে। আমরা ছক অনুযায়ী শুধু মানগুলো বসাচ্ছি। ঠিক আছে, এখানে কোয়েশ্চেনে সব দেওয়া আছে, ছক অনুযায়ী শুধু মানগুলো বসাচ্ছি এখানে। তাহলে পেয়ে গেলাম কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এবার আমরা বের করবো কস্ট অফ গুডস সোল্ড। এর জন্য ফিনিশ গুডস, এখানে কাজ হবে, এখন প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। এখন it's matter of selling the product. So first of all we need beginning finished goods. So beginning finished goods, let's say a finished goods already is given here 2,60,000. We have to write 2,60,000. এখানে দুইটা ঘর না করলেও হবে, একটা ঘর দিয়ে হয়ে যাবে 2,60,000। এবার we have to add cost of goods manufactured, এটা কোথা থেকে পাবো? এটা এখান থেকে পাবো 1,68,000 থেকে। তাহলে এটা নিয়ে আসলাম 1,68,000। মানে পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এত টাকার প্রোডাক্ট আমি সেল করতে পারবো, বাট স্টিল আমার রয়ে গেছে গুডস ডিসেম্বরে এন্ডিং রয়ে গেছে 2,10,000, মানে এত টাকা বিক্রি করতে পারি নাই। পারি নাই যেহেতু, তাহলে বাকি বিক্রি করলাম কত টাকা? বিক্রি করলাম কত টাকা? 1,17,35,000।
একটা প্রোডাক্ট সেল করলাম। তাহলে পেয়ে গেলাম এখানে মাত্র তিনটা পার্ট, তিনটা লাইন হচ্ছে বিগিনিং ফিনিশ গুডস, একটা হচ্ছে এন্ডিং ফিনিশ গুডস। ফিনিশ গুডস নিয়ে কারবার আবার শেষ হয়ে গেল স্কেজুল অফ কাস্টম গুডস। লাস্ট ওয়ান হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এটার জন্য ফার্স্টে লাগবে সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ কত? সেলস সেলস দেওয়া আছে হচ্ছে 25 লাখ, 25 lakhs, লিখি 25 lakhs। এর সাথে বাদ যাবে কস্ট অফ গুডস সোল্ড, যেটা পাবো এই 17,35,000, 17,35,000। আর এক ছক থেকে পেয়ে গেছি 17,35,000। তাহলে গ্রস প্রফিট হচ্ছে 25 লাখ মাইনাস 17,35,000। তাহলে 7,65,000 is my gross profit. Gross profit পেয়ে গেলাম। Now we have to deduct selling and administrative expense. আচ্ছা এখানে দেখেন selling expenses and administrative expenses are given, হ্যাঁ, উইদাউট এনি ব্রেকডাউন। তো ব্রেকডাউন নাই, সরাসরি দিয়ে দেওয়া আছে। সরাসরি তো যে দিয়ে দেওয়া আছে, কিন্তু আমরা পরীক্ষায় সরাসরি নাও দেওয়া থাকতে পারে, ব্রেকডাউন থাকতে পারে। We have to find out which expenses related to which category. যেহেতু আমাদের এখানে দেওয়া নেই, তাহলে আমরা এগুলো বাদ দিয়ে দিতে পারি। সেলিং এক্সপেন্স হচ্ছে given selling expense 1,40,000, administrative expense 2,70,000, তাহলে এটা পাবো টোটাল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। টোটাল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা একটু সুন্দর করে লিখলাম আর কি বোঝার জন্য। বাদ যাবে হচ্ছে 10,000। তাহলে 4,10,000। তাহলে নেট প্রফিট হবে, নেট প্রফিট হবে এই গ্রাস প্রফিট থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে এটা হবে নেট প্রফিট 3,55,000। ঠিক আছে। তাহলে রেভিনিউতে জাস্ট সেলস রেভিনিউতে কস্ট অফ গুডস সোল্ড বাদ, তারপর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাদ, তাহলে পেয়ে যাবো নেট প্রফিট। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আর আমি এক্সেল ফাইলটা দিয়ে দিচ্ছি গ্রুপে, তাহলে একবার দেখে নিতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার।
আচ্ছা, ফাইলটা দেখে নিও তাহলে। আচ্ছা, সেকশন জি আমাকে একটু ইয়ে করবেন।